আজকের শিশুর গল্প রক্ষী। মাথা ভর্তি কালো গোবরা চুল, ডাবো ডাবো দুটি চোখে বিশ্বের সারল্য নিয়ে রক্তির একমাত্র কামনা ভালো মেয়ে হবার। দুনিয়ার যা কিছু মহৎ, যা কিছু সুন্দর, তাই ভালো উপভোগ। আর এই ভালো হবার জন্য সে জানে যারা দুষ্টমি করে, যারা মা বাবার অবাধ্যতা করে, যারা মুরব্বীকে সম্মান করে না, তাদের কেউ ভালো বলে না। দেশকে দশকে ভালোবেসে পরের উপকার করে যারা বড় হয়, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। বড় বড় মনীষীদের গল্প সে মায়ের কাছে শুনেছে, তাদের জীবনে সে পড়েছে, আর সাথে এটা উপলব্ধি করেছে যে বড় হতে গেলে জীবনে নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের প্রয়োজন সাধনা। রক্তির সবচেয়ে বড় গুণ, সে বাবা মার অতি বাধ্য, স্কুলের শান্ত ও বাধ্য মেয়ে। তাকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই, নেই কোনো দুশ্চিন্তা। রক্তিদের স্কুলে বেশ কিছুদিন থেকে নানা কারণে স্ট্রাইক চলছে বিক্ষোভ আর মিছিল। ছোট্ট মেয়ে রত্তি এসব হইচইয়ে কোনো মানে খুঁজে পায় না। সে অবাক বিস্ময়ে ভাবে, স্কুল কর্তৃপক্ষ যখন এসব পছন্দ করে না, তবুও এই ছেলে মেয়েরা কেন এত অবাধ্যতা করে? শিক্ষকের কথার অবাধ্যতা করা কত বড় অন্যায়, তা কি তারা আজও বোঝে না? বিশেষ করে উঁচু ক্লাসের মেয়েরা এসব ব্যাপারে বেশি উদ্যোগী, অথচ এসব বোঝার ক্ষমতা তাদেরই বেশি থাকা উচিত। রত্তি মনে মনে ভাবে, আর নিজেকে সন্তর্পণে এসব থেকে দূরে সরিয়ে রাখে। আব্বা তাকে মানা করে দিয়েছেন এইসব মিছিলে বা বিক্ষোভে সে যেন কখনো না যায়। তাছাড়া তার আব্বা সরকারি চাকরি করেন, তাই রত্তি যদি কখনো এইসব মিছিলে যায়, তবে সাথে সাথে তার আব্বার চাকরি চলে যাবে। পঞ্চম শ্রেণীর ছাত্রী রত্তির কাছে এর বেশি কিছু জানার প্রয়োজন নেই। সে জানে মা বাবার অবাধ্যতা করা অমার্জনীয় অপরাধ, আর এই কাজের জন্য যদি তার আব্বার চাকরিতে সংশয় দেখা দেয়, তবে সেই গর্হিত কাজে সে জীবন থাকতে পারবে না। কিন্তু হঠাৎ করে ছন্দপতন হলো রক্তির জীবনে। সেদিনও যথারীতি স্কুলে গিয়েছিল রত্তি, আর গিয়ে জানতে পারলো আজও ক্লাস হবে না। ছাত্রীরা সব স্ট্রাইক করেছে। খানিক পরে মিছিল করতে তারা মিটিংয়ে যাবে। বিরক্তিতে ভরে গেল ছোট্ট রক্তির মনটি। এত তাড়াহুড়া করে এত দূর স্কুলে এসেও যদি ক্লাস না হয়, তবে আক্ষেপের সীমা থাকে না। তাছাড়া পড়াশোনার এরকম ব্যাঘাত হলে পরীক্ষায় প্রথম হওয়া যাবে কেমন করে? খানিক পরে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত করে আকাশ বাতাস কাঁপিয়ে স্থানীয় কলেজ ও অন্যান্য কয়েকটি স্কুলের মিলিত বিরাট মিছিলটি তাদের স্কুলে প্রবেশ করল। সমস্ত ক্লাসের মেয়েরা দুর্বার গতিতে বেরিয়ে এসে তাদের সাথে সুর মিলালো, আর রত্তি একান্ত ভালো মেয়ের মতো বইপত্র গুছিয়ে নিয়ে ক্লাসের এক কোণে দাঁড়িয়ে রইল। হঠাৎ অপরিচিতা শাড়ি পরিহিত একটা মেয়ে ক্লাসের মধ্যে ঢুকে রত্তিকে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক বিস্ময়ে প্রশ্ন করল, এ কি, তুমি মিছিলে যাওনি? মাথা নাড়িয়ে সম্মতি জানালো রত্তি। কেন, তুমি কি বাঙালি নও? তুমি কি বাংলা ভাষায় কথা বলতে চাও না? এবার অবাক হবার পালা রক্তির। কি বলছে এই মেয়েটি? তার সবচেয়ে বড় পরিচয় সে বাঙালি, আর বাংলা ভাষা, এই ভাষায় তো সে কথা বলে, স্বপ্ন দেখে, হাসে, কাঁদে, তার অনুভূতিকে ব্যক্ত করে। তবে এই ভাষার সাথে মিছিলের কি যোগাযোগ? রক্তির সারল্য, তার মুখখানি, তার সরল বিস্ময় মেয়েটিকে আকর্ষণ করে। রক্তির একান্ত কাছে বসে বলে, আমরা ব্রিটিশ শাসনের থেকে মুক্তি পেয়েছি, স্বাধীন নাগরিক হয়েছি, কিন্তু আজ পর্যন্ত সরকার আমাদের মুখের ভাষা, প্রাণের ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করতে স্বীকার করেনি। আর তাই আমরা সংগ্রাম করে চলেছি, জোর করে আমাদের প্রাণের দাবিকে সরকারের কাছ থেকে আদায় করে নেবার জন্য। হঠাৎ ছোট্ট রক্তির চোখ দুটি ছলছল করে ওঠে। অনুতপ্ত কণ্ঠে বলে, আমি এসব কিছুই জানতাম না, আমায় ক্ষমা করুন। আমি নিশ্চয়ই মিছিলে যাব, এবং যতদিন পর্যন্ত এই অধিকার আদায় না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম করে যাব। এর জন্য যত অত্যাচার, যত কষ্টই সহ্য করতে হোক না কেন, কখনো পিছু হাঁটব না। তারপর ছুটে মিছিলের পুরোভাগে গেল রোদ। ক্রমে আকাশে সূর্য প্রচণ্ড হলো, রাস্তার মাটি উত্তপ্ত হলো, তৃষ্ণায় রক্তির গলা শুকিয়ে এলো। যে রত্তি বিন্দুমাত্র খিদে সহ্য করতে পারে না, সেই রক্তির মায়ের হাতে সযত্নে তৈরি টিফিন বাক্স ব্যাগের মধ্যেই রয়ে গেল। একবারও খাবার কথা মনেও হলো না। মিটিংয়ে জ্বালাময় বক্তৃতা শুনে রক্তির সমস্ত দেহ মনে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে মনে মনে কঠোর শপথ গ্রহণ করলো, ভালো হয়ে বেঁচে থাকার কোনো অর্থ নেই। যদি দেশের কাজে তার কোনো অবদান না থাকে, তবে সে জীবন অধম জানোয়ারের মতোই, অর্থহীন ও ব্যর্থ। সমস্ত দিন পর শ্রান্ত ক্লান্ত হয়ে রত্তি যখন বাড়ি ফিরল, তখন তার উৎকণ্ঠিত পিতা বাড়ির সামনে পায়চারি করছিলেন। রত্তিকে দেখেই তার কণ্ঠস্বরের আগে ফেটে পড়ল। কোথায় গিয়েছিলে? মিটিংয়ে, শান্তভাবে জবাব দিল রত্তি।
তোমাকে না এসব মিছিল ও মিটিংয়ে যেতে নিষেধ করেছি? আমি না গিয়ে থাকতে পারলাম না আব্বু। অসহিষ্ণু পিতা তার ধৈর্য রাখতে পারলেন না, সজোরে এক চড় কষিয়ে দিলেন রত্তির গালে। কিন্তু কি আশ্চর্য, যে রত্তি সামান্য একটা কথার আঘাতে কেঁদে বুক ভাসায়, সেই রত্তি একটুও কাঁদল না। এমনকি বাবার কাছে তার অবাধ্যতার জন্য ক্ষমাও চাইল না। নীরবে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল। আরো কয়েকটা চড় চাপড়ের পর তার মা এসে দাঁড়ালেন। মায়ের বুকের উপর আঁচড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল রত্তি। কথায় বেগ উপশমিত হলে কান্না ভেজা গলায় জানতে চাইল রত্তি, মা গো, তুমি বলো, আমি কি কোনো অন্যায় করেছি? আমার মুখের ভাষা, প্রাণের ভাষা বাংলাকে ওরা গলা টিপে মেরে ফেলতে চাইছে, আর আমি সেই বাংলার মেয়ে হয়ে তা কেমন করে সহ্য করব? মাগো, তুমি তো বলেছ মায়ের চেয়ে দেশ বড়, মায়ের চেয়ে প্রিয় হচ্ছে আমাদের জন্মভূমি। যে এই মাতৃভূমিকে সম্মান দিতে জানে না, তার জীবন পশুদের চেয়েও নিকৃষ্ট। তার এদেশে বাঁচার কোনো অধিকার নেই। তাই আমি প্রতিজ্ঞা করেছি, আমাদের প্রাণের দাবিকে প্রতিষ্ঠিত করতে যদি প্রাণও বিসর্জন দিতে হয়, তবুও কোনোদিন কুণ্ঠিত হব না। বলো মামনি, আমি কি কিছু অন্যায় করেছি? না, তুমি ঠিকই বলেছ রত্তি। রত্তি সোনা দিয়ে যেমন একটা গহনা সম্পূর্ণ হয়, তেমন তোমাদের দাবির পূর্ণতা আনতে গেলে তোমাদের মতো ছোট ছোট মেয়েদের দানও কম নয়। নিবিড় স্নেহে রত্তির মুখটাকে আরো বুকের গভীরে টেনে নেন তার সর্বসংহা মা। আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।